এটার মাধ্যমে আওয়ামী লীগকে পুনর্বাসন করার কোনো চেষ্টা করা হচ্ছে না। শুধু আওয়ামী লীগ ছোট দল দিয়ে পুনর্বাসন হওয়া সম্ভব না। পুনর্বাসন করতে চাইলে হচ্ছে বড় রাজনৈতিক দলের মাধ্যমে হইতে হবে, কারণ ছোট দল দিয়ে পুনর্বাসন পৃথিবীতে কখনো হয় নাই, এর আগে হয় নাই, ৭৫ পরেও হয় নাই, বর্তমানে তাই হবে না। তো এই জন্য আমরা বোধ করছি পুনর্বাসনের ব্যাপারে আমাদেরকে সতর্ক থাকতে হবে। বড় দলগুলো বিদেশি শক্তির প্ররোচনায় ক্ষমতায় যাওয়ার জন্য যদি উদ্গ্রীব হয়ে গিয়ে কোনোভাবে এই দলগুলোকে স্পেস করে দেয় সেটা হতে পারে, কিন্তু নতুন রাজনৈতিক দলগুলো দিয়ে এটা হওয়ার কোনো সম্ভাবনা দেখতে পাচ্ছি না। কারণ প্রার্থী যিনি হবেন, যাদের নামে দলের ঘোষণা দেওয়া হবে, কমিটি করবে, এর প্রত্যেকটা কমিটিতে আপনার গোয়েন্দা সংস্থার রিপোর্ট আসবে, তারা যাচাই বাছাই করবে, স্থানীয়ভাবে ভিজিট করবে, ইলেকশন কমিশনের লোকজন এলাকাতে গিয়ে খোঁজখবর নেবে। এই প্রসেসের ভিতরে এগুলো আসলে বের হয়ে যাবে। এরপরে গণমাধ্যম আছে, সাংবাদিকরা আছেন, আপনারাও বের করে ফেলতে পারবেন কোনো পার্টিকুলার দলের মধ্যে আওয়ামী লীগের আগের নেতাকর্মীরা এখানে পুনর্বাসিত হচ্ছে কিনা, সেটা তখন বের হয়ে যাবে। দেখেন, নিষিদ্ধের দাবি তো আছে, প্রশ্ন হচ্ছে নিষিদ্ধের দাবির প্রসেস নিয়েও কিন্তু আমরা কথা বলেছি এবং বারবার বলেছি। সেই জায়গাতে আমরা যেটা দেখতে পাচ্ছি যে অন্তর্বর্তীকালীন সরকারের ফেইলিওর আছে, যেই প্রসেসের মধ্য দিয়ে আওয়ামী লীগের প্রশ্নটাকে আমাদের ডিল করতে হবে, জাতীয় পার্টি 14 দলের ভবিষ্যৎ কী হবে, সেই রকম কোনো উদ্যোগ আমরা দেখতে পাচ্ছি না। আওয়ামী লীগকে ডিল করবার জন্য আমরা বলেছি যে নির্বাহী আদেশের মাধ্যমে এটা করাটা ঠিক হবে না, বরং একটা গণতদন্ত কমিশন করতে হবে, যেই কমিশন রাষ্ট্রের সকল নাগরিক, অংশীজন, রাজনৈতিক দল, ছাত্র সমাজ, পেশাজীবী, শহীদ পরিবার, আহত পরিবার সবার মতামত নেবে। মতামতের উপরে ভিত্তি করে তারপরে তারা সিদ্ধান্ত নিতে পারবে যে আওয়ামী লীগের ভবিষ্যৎ কী হওয়া উচিত। এবং যদি মনে হয় যে না, অনেকগুলো মতামত এসছে, সেক্ষেত্রে গণভোটে পর্যন্ত দেয়া যেতে পারে যে আওয়ামী লীগের প্রশ্নে আমাদের কাছে 4টা, 5টা, 6টা মতামত আসছে, দেশবাসী কোন মতটাকে বেছে নিতে চায়, গণভোটের মাধ্যমে সিদ্ধান্ত নেবার সুযোগ আছে। আমরা বোধ করছি না যে ইউনূস সরকারের আন্তরিকতাতে অভাব আছে, আমার কাছে মনে হয়েছে অগ্রাধিকারে অভাব আছে। কোনটা আসলে প্রায়োরিটি, সেই জায়গাতে ইউনূস সরকারকে আমরা বোধ করছি যে গণ অভ্যুত্থানের পরাজিত শক্তির ব্যাপারে সিদ্ধান্ত নেওয়াটাকে দেশবাসী গুরুত্বপূর্ণ মনে করছে। এটা সময় ক্ষেপণ না করে অতি দ্রুত একটা প্রসেস ফলো করে এই আওয়ামী লীগ প্রশ্নটার সমাধান করতে হবে আমাদেরকে। গত নির্বাচনে এই কাউন্সিলররা কিন্তু আপনার কোনো দলীয় প্রতীকে নির্বাচন করেন নাই, ওনারা স্বতন্ত্র নির্বাচন করেছেন সবাই, প্রথম। দ্বিতীয় কথা হচ্ছে যে আমরা সবাইকে পুনর্বহালের দাবি করি নাই। আমরা বলেছি যে এই ৫৬০০-৫৭০০ কাউন্সিলরের মধ্যে যারা যারা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে সক্রিয় ছিল, ধরেন বিএনপি রাজনীতি করেছে, জামাতের রাজনীতি করেছে, স্বতন্ত্র নির্বাচন করেছে, তাদেরকে যাচাই বাছাই সাপেক্ষে পুনর্বহাল অথবা প্রশাসক হিসাবে দায়িত্ব দেয়া যেতে পারে। এবং তাদেরকে যাচাই বাছাই কীভাবে হবে দেখতে হবে ১৬ বছর ধরে সে আওয়ামী লীগের রাজনীতির সাথে কোনোভাবে সম্পৃক্ত ছিল কিনা, ডাইরেক্টলি ইনডাইরেক্টলি। দ্বিতীয়ত হচ্ছে তার মামলা মোকদ্দমা আছে কিনা, সে জেল খেটেছে কিনা। তো এইটার মাধ্যমে একটা যাচাই বাছাই প্রক্রিয়া করে, নীতিমালা করে, তারা এই কাউন্সিলর অ্যাসোসিয়েশনই আপনার ১৭০০ কাউন্সিলরদের একটা তালিকা তারা নিজেরা করেছে, যারা বিএনপি রাজনীতি করতো, জামাতের রাজনীতি করতো, স্বতন্ত্র করতো, যারা আওয়ামী লীগের রাজনীতি করতেন না, এবং তারা মামলা খেয়েছেন, বিভিন্ন সময় নির্যাতিত হয়েছেন, ডিবি অফিসে ছিলেন। তাহলে আমরা যেহেতু স্থানীয় নির্বাচন ইমিডিয়েটলি দিতে পারছি না, এর বিকল্প সমাধানটা কী? ওই সমাধানের অংশ হিসাবে আমরা বলেছি যে আপাতত এই ১৭০০-১৮০০ ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের সক্রিয় কাউন্সিলরদেরকে প্রশাসক হিসাবে দায়িত্ব দেওয়া হোক। বাকিদের ব্যাপারে যেটা হতে পারে, বিভিন্ন এলাকাতে আমরা প্রশাসনিক টিম করে দিতে পারি, এলাকার যারা গণ্যমান্য ব্যক্তি আছেন, সম্মানিত নাগরিক সমাজের সদস্য আছেন, তাদেরকে দিয়ে টিম করে দেওয়া যেতে পারে, অথবা নির্বাচনে চলে যাওয়া যেতে পারে, সেটা আলোচনা করা হবে। তো সেটার মূল কথা হচ্ছে যেটাই করবে সরকার নীতিমালার উপর ভিত্তি করে করতে হবে। একটা উপকমিটি থাকবে, তারা যাচাই বাছাই করবে, গোয়েন্দা সংস্থার মাধ্যমে খোঁজখবর নেবে। এটার মাধ্যমে আওয়ামী লীগকে পুনর্বাসন করার কোনো চেষ্টা করা হচ্ছে না। মূল কথা হচ্ছে সেবা। কারণ হচ্ছে আমার প্রান্তিক জনগোষ্ঠী প্রত্যেক দিন সেবা থেকে বঞ্চিত হচ্ছে। দেখেন, প্রত্যেকটা স্থানীয় প্রশাসনকে বাতিল করা হয়েছে, ইউনিয়ন পরিষদ করা হয়নি, অথচ ইউনিয়ন পরিষদে কিন্তু দলীয় প্রতীকে নির্বাচন হয়েছে। অধিকাংশ চেয়ারম্যান মেম্বাররা হচ্ছে নৌকা প্রতীকে নির্বাচিত। তাহলে আপনি স্বতন্ত্র নির্বাচিতদেরকে আপনি বাতিল করে দিলেন, কিন্তু নৌকার প্রতীকে যারা নির্বাচিত হয়েছে এই হাজার হাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেম্বারকে কিন্তু আপনি দায়িত্বে বহাল রেখেছেন। এরা যেটা হয়েছে আগস্টের পরে এরা আবার সবাই পলাতক। তাহলে হচ্ছে সরকার যেই কারণে নির্বাচন বাতিল করলো, ঠিক তার উল্টা ঘটনাগুলো ঘটেছে। সেই বাস্তবতায় আমরা বোধ করছি এর কোনো বিকল্প, কোনো আইডিয়া সরকারের পক্ষ থেকে অথবা সিভিল সোসাইটির পক্ষ থেকে এখনও আসে নাই। তো আমরা বোধ করছি এটাই কি আপাতত সামনে রেখে কাজ করে এগিয়ে যাওয়া দরকার।
স্পেসিফিক একটা প্রশ্ন, সেটা হচ্ছে বর্তমানে গত 8 মাসে প্রায় 2 ডজন রাজনৈতিক দলে আত্মপ্রকাশ হয়েছে, এটাকে কিভাবে দেখছেন এবং এই রাজনৈতিক দলগুলো আগামী নির্বাচনে কোনো প্রভাব ফেলতে পারে কিনা? দেখেন, রাজনৈতিক দল করার তো একটা সাংবিধানিক অধিকার রাষ্ট্রের যে কারো আছে। বাংলাদেশে যে কোনো ব্যক্তি দল যদি দল করতে চায়, নতুন করে প্রতিষ্ঠান করতে চায়, তার করবার একটা সাংবিধানিক অধিকার আছে। প্রশ্ন হচ্ছে যে নির্বাচন কমিশন যখন নিবন্ধন দেবে তখন তাদেরকে যাচাই বাছাই করে দেখতে হবে যে তার আসলে দল আকারে যে বৈশিষ্ট্যগুলো থাকার কথা সেগুলো আছে কিনা। একটা রাজনৈতিক দলের ব্যাপারে দেখলাম যে তার শ্বশুরবাড়িতে গাড়ির স্টোরেজে কার পার্কে ঠিকানা দিয়েছে, তার গাড়িটা যেখানে রাখা থাকে তার শ্বশুরবাড়িতে। এখন শ্বশুরবাড়ির কার পার্ক দিয়ে তো রাজনৈতিক দল হবে না। আবার দ্বিতীয়ত হচ্ছে এই যাচাই বাছাইয়ের পরেও নিবন্ধিত দল যারা আছেন তাদের কি আসলে রাজনৈতিক দল হিসেবে থাকার সুযোগ আছে কিনা। প্রায় 54টা রাজনৈতিক দল এখন নিবন্ধিত আছে, যাদের মধ্যে দেখবেন 7-8টার বাইরে আপনার দেখবেন অলমোস্ট কারো কোনো রাজনৈতিক কর্মসূচি কর্মকাণ্ড নাই। অতএব সেটাও অ্যানুয়াল রিটার্ন দাখিল করা, তারপরে রিপোর্ট নেওয়া, এটার মাধ্যমে ইলেকশন কমিশনকে দায়িত্ব নিয়ে এইটা নিবন্ধনগুলো বাতিল করে দিতে হবে। কারণ অধিকার থাকবে, কিন্তু অধিকারের যেন আবার ইচ্ছামতো অ্যাবিউজ না করা হয়, অপব্যবহার না করা হয়, সেটাও মাথায় রাখতে হবে। আচ্ছা, এই রাজনৈতিক দলগুলোর মাধ্যমে আওয়ামী লীগ পুনর্বাসিত হওয়ার সম্ভাবনা দেখছেন কিনা? শেষ না, একটা বিষয় হচ্ছে যে আপনি দেখেন, আমরা কাউন্সিলর নির্বাচিত হয়েছিলাম জনগণের সেবার জন্য, এবং আমরা দীর্ঘদিন সেবা করার কারণেই জনগণ আমাদের ভোট দিয়ে কাউন্সিলর নির্বাচিত করে। কিন্তু অনেকে বলছে আমাদের ভোট নাকি রাতে হইল। আমাদের ভোট তো রাতে হয় না, আমাদের ভোট দিনমানে হয়, রাতে হয় এমপি ভোট। আসলে যারা বলছে এগারো মাথা খুব বেশি ভালো ঠিক নেই, কারণ কাউন্সিলরের ভোট দিনমানে হয়, কাউন্সিলরের ভোট কিন্তু রাত্রি হয় না, রাত্রি হয় এমপি ভোট। তাহলে আমাদের অপরাধ থাকে, আমরা তো দিনমানে ভোট করেছি। আবার আর যারা দিনমানে ভোট করেছে নৌকা নিয়ে পাশ করলো, তারা বহাল আছে, তারা আবার ওনাদের আত্মীয় মনে হয় সম্ভাবনা। কারণ হচ্ছে না তো ওনাকে বহাল রাখলো, আর আমরা ঢেঁড়স মার্কা নিয়ে নির্বাচন করে কাউন্সিলর হয়েছি, মার্কাটা খারাপ বলে আমাকে বাদ দিয়ে দিল, পছন্দ হইল না। আবার নৌকায় যারা পাশ করলো তারা দিব্য বহাল আছে। মানে একই দেশে কত প্রকার আইন, কত যে রকম, আসলে বোঝা যাচ্ছে না। কারণ আমরা যারা নির্বাচিত হয়েছি আমাকে বরখাস্ত করে দিল, আবার যারা ফেল করেছে 3-4 লাখ ভোটে টাকার খুঁজে নিয়ে এসে ফিট করছে। ওই চট্টগ্রামের শাহাদত, সে হলো 4 লাখ ভোটে ফেল করিল, সরকার আবার তার খুঁজে নিয়ে এসে মেয়র বানিয়ে দিল। আবার ঢাকা দক্ষিণ সিটি একজন, সে বলে কেস করিল কিনা ভালো বলতে পারে না, তার কেস করুক আর নাই করুক, তারও আবার ফিট করেছে হাইকোর্ট, সেও বসবে খুব শিগগিরই। আবার বরিশালে এক ভাই, তারও কেস করতে মনে ছিল না, সেদিন করেছে, তারও মনে ঠিক করবে। এরকম মানে ফেল পার্টি কেস করছে, যারা ভোটে পাস করেছে টাকা রাখবে না, এই হইল সরকারের উদ্দেশ্য। আইনের কোনো শেষ নেই। এই কারণে আমরা জনগণের ভোট করি, আমরা জনগণের সেবা দিই, আমাদের অপরাধ দেখি, আমাদের বহাল রাখলে কি হইতো। 1971 সালে 30 লক্ষ লোক মরিল, দেশ স্বাধীন হইল। আর 24 সালে এই 24-এ লোক মরিল 2000। সেই 30 লক্ষ লোক মরে যাওয়ার পরও দেশ স্বাধীন হইল, তখনও মেম্বার চেয়ারম্যান বহাল ছিল 74 সাল পর্যন্ত, টাকার কেউ বাদ দিইনি। এইখানে 2000 লোক মরে গিয়েছে, বললে স্বৈরাচার বাদ দিয়ে দিতে হবে। এ আবার কোন আইন? আইনের তো একটা সিস্টেম থাকার দরকার। আইন যে কায়দায় হোক, আইনটা লাইনে আনতে হবে। টাকার আপনি আমাকে বাদ দিয়ে দিলেন, আর সেই সময় 30 লাখ লোক মরে গেল, তাতে সমস্যা হইল না, টাকার বহাল রাখলো সরকার 74 সাল পর্যন্ত। 74 সালে আবার পরে নির্বাচন হইল, আর আমরা কাউন্সিলর নির্বাচিত হইলাম জনগণের খেদমতের জন্য। আমাদের মার্কাও ভালো না, আমরা জনগণ আমাদের মার্কায় কত কষ্ট করে আমাদের ভোট নিতে হয়, নেওয়ার পরে আমরা কাউন্সিলর হই। আমরা কি অপরাধ করলাম? এখানে যারা দোষর, যারা আসামি, যারা পলাতক, তারা তো আপনি আমাদের বহাল রাখলে তারা তো আসবে না, তারা তো পালিয়েই গেছে। আর সরকারের এমনি তো সংবিধানে আইন আছে, 3 মিটিংয়ে না আসলে এমনি বাদ। এ তো আর সব একসাথে বাদ দেওয়ার কোনো যুক্তি নেই। এই কারণে আমরা বর্তমান সরকারের কাছে অনুরোধ, এবং আজকে যারা অতিথিবৃন্দ আছে তাদের কাছে অনুরোধ, আপনারা দয়া করে আমাদেরকে পুনর্বহাল করেন, আমাদেরকে আমাদের পথ ফিরিয়ে দেন। যেহেতু আমাদের মেয়াদ আছে, আমাদের মেয়াদ ফুরিয়ে গেলেই আমরা এমনি বাদ যাব, আপনাদের বাদ দিয়ে বেড়াতে হবে না। তাহলে আমাদের যে মেয়াদ আছে সেই পর্যন্ত আমাকে পুনর্বহাল করুন, আমরা দেশের জনগণের সেবা করার সুযোগ দিন। এই বলে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ।